বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতা বদলের আহ্বান। সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। নিবন্ধন থেকে কেউ যেন বাদ না পড়ে, নির্দেশ কমিশনারদের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেলে কোটায় পাশ করা 193 জনের ফলাফল স্থগিত। যাচাই বাছাইয়ের জন্য কালকের মধ্যে সনদ জমা দেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে রাতে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ফিরছেন হোয়াইট হাউসে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নতুন ইউনিফর্মের রঙও ঠিক করা হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনেরও। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। পুলিশের পোশাক হবে আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন? আস্তে আস্তে ঢুকছেন না, এরকম একটু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের সাথে সাথে সব কিছু, মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। উপদেষ্টা জানান, সাম্প্রতিক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখা গেছে বিএসএফ কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। বিজিবির কাছে কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই, তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র রয়েছে। এমন বাস্তবতায় বিজিবির জন্য কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনও রিপ্লেসমেন্ট করতে পারিনি। কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের বৈধ হওয়ার আবেদন থেকে 10 কোটি টাকা আয় করেছে সরকার। যারা অবৈধ অভিবাসীদের থাকতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সবসময় মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক ঝড়ের পর এখন দল পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশকেও পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেশপ্রেম নিয়ে 31 দফা বাস্তবায়ন করতে চান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি সকলেই উৎসব মুখর পরিবেশে বিএনপি নেতারা জানান, গত 15-16 বছরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তারপরও তারা দেশের স্বার্থে দলকে আঁকড়ে ধরে রেখেছেন। তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও তাদের উপর নির্যাতনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলের যে শ্বেতপত্র, সেইটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি 31 দফাটাও আমরা সামনে নিয়ে যাব। রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো।
এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা? শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের ওপর রাজনৈতিক ঝড় বয়ে গেছে। বিগত স্বৈরাচার আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। এখন পুনর্গঠনের সময় জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনে 31 দফা বাস্তবায়ন করা হবে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা দলে আরও বেশি মেধাবী ও যোগ্যতা সম্পন্ন তরুণ, যুবক ও নারীদের অন্তর্ভুক্ত করার কথা উঠে আসে আলোচনায়। সেক্ষেত্রে তৃণমূল থেকে সাংগঠনিক কাজ আরও জোরদারের কথা বলেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অতীতের স্বৈরাচারদের পরিণতির কথা বিবেচনা করে শিগগিরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মেডিকেল কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মদিন উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মানের সাথে বিদায় নিতে হলে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথাও বলেন তিনি। একই সাথে সব দলের সাথে কথা বলে সংস্কারের চূড়ান্ত ঘোষণা করার দাবি জানান তিনি। ডক্টর মোশাররফ বলেন, বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এর সূত্রপাত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যে সকল সরকার ভোটে বাধা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এদেশের ছাত্র জনতা রিভোল্ট করে, অর্থাৎ গণ অভ্যুত্থান করে তাদের বিদায় করেছে। যেমন এরশাদকে বিদায় করেছে, শেখ হাসিনাকে বিদায় করলো। অতএব এই ব্যাপারে এই বর্তমান সরকারকে আমরা অনুরোধ করতে চাই, তারা যেন এগুলো উপলব্ধি করে অতি শীঘ্র একটা স্থায়ী সমাধানের জন্য অতি শীঘ্র একটি নির্বাচনের ব্যবস্থা করেন। নিত্যপণ্যের দাম বেড়েছে, বন্ধ হয়নি চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নয়, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৈষম্য দূর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার পার্টি। এতে বক্তারা বলেন, শূন্যস্থান পূর্ণ করাই সংস্কার নয়, রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেও সংস্কার দরকার। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার প্রশ্নে স্পষ্ট অবস্থানে থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার এখানে হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদা না দিলে থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে? আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই এখন। কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গায় পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। না হলে সমস্যা হচ্ছে, এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয়, এবং মানুষ যদি রাস্তায় নেমে যায়, কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না, এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি, তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব, অকুল সমুদ্রে পড়বো। কি ঠিক করবো আমরা? কিভাবে আর একটা গভর্নমেন্ট আসবে? মার্শাল্লাহ ছাড়া গতি থাকবে না। এদিকে শাহবাগ এলাকায় এক আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা ঠিক নয়, ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান তার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রত্যাশাটা খুবই সীমিত। আমরা আমাদের ভোটের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই,
নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একটা যে ধারা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আসলে সেটা ভালো। আমরা এখানে বিশেষ করে জনগণের গণতান্ত্রিক অধিকারটা, যেটা শ্রমজীবী সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা সম্প্রসারিত করতে চাই, যাতে পরবর্তীকালে শ্রেণী গণ আন্দোলনে তার জমিনটা তৈরি করা যায়। একটা গণতান্ত্রিক আবহাওয়া, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে। দেশে এখনো বৈষম্য চলমান অভিযোগ করে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শহীদ আসাদ হিসেবে উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের নতুন চার্জ d'affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে এ আশ্বাস দেন তিনি। ডক্টর ইউনূস এ সময় আশা করেন ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে। এছাড়াও রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার জুলাই সনদ স্বাক্ষরে অনুরোধ জানাবে বলে জানান তিনি। মার্কিন চার্জ d'affaires দেশের বেশ কয়েকজন সাংবাদিকের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কয়েকটি সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও রোহিঙ্গা সংকটের সমাধান, সার্ককে পুনরুজ্জীবিত করা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে আলাদাভাবে বাংলাদেশ বিষয়ক ডায়লগ হবে। সেখানে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও WTO, মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সাথেও তার বৈঠক হবে। 4 দিনের সফর শেষে আগামী 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। উচ্চ মূল্যস্ফীতি, আবহাওয়ার চরম আচরণ ও দূষণ সহ 5টি প্রধান ঝুঁকিতে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টের তথ্য দেশের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেদন আমলে নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খাওয়ার পাশাপাশি অর্থনীতির প্রবৃদ্ধি থমকে যাওয়ার শঙ্কা তাদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে আরও বড় দুর্যোগে পড়বে বাংলাদেশ। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। গেল ২০২৪ সালের পুরোটা সময় জুড়েই উচ্চ মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করেছেন সাধারণ মানুষ। ডিসেম্বরের সবশেষ তথ্যেও 13% ছুঁই করেছে খাদ্য মূল্যস্ফীতি। নতুন বছরেও সেই কষ্টে ভুগতে হতে পারে, যা দেশের জন্য সুখকর নয়, এমন তথ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। সময় থাকতে তাই শক্তিশালী পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। মূল্যস্ফীতি আমরা হ্রাস করতে পারছি না, মোটামুটিভাবে একটা ডাবল ডিজিটের মধ্যেই আছে। আমরা দেখছি যে আমাদের যে গ্রোথ ফোরকাস্ট সেটাও কিছুটা অবনমন করা হয়েছে এবং আগের তুলনায় তো এটা বেশ নিচের দিকে আছে, এখন 4-5% দিকে প্রাক্কলন করা হচ্ছে। এই ঝুঁকিগুলোর কথা যেগুলো বলা হচ্ছে, সামষ্টিক অর্থনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করেন, আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো ধরনের একটা বিপরীতমুখী কোনো একটা বিশ্লেষণ এখান থেকে করা সম্ভব। শুধু মূল্যস্ফীতি নয়, মাত্রাতিরিক্ত দখল দূষণ আর আবহাওয়ার চরম আচরণে ভুক্ত হতে পারে সাধারণ মানুষকে। তাই এসব ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের। ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, অন্যান্য হিউম্যান ইন্ডিউস বা মানুষসৃষ্ট দূষণগুলোর কারণে আমরা মানব স্বাস্থ্যের বা জনস্বাস্থ্যের উপরে নানা রকমের হুমকি তৈরি করছি। ফলে এই রিপোর্টে আমাদেরকে কিন্তু এক ধরনের সিগন্যাল দিচ্ছে, কয়েকটা এক্সাম্পল যেরকম পিছনে আছে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আগামী দিনগুলোতে যদি আমরা আমাদের ঝুঁকিগুলো প্রশমিত না করি তাহলে বড় ধরনের ডিজাস্টার হতে পারে। যেমন দূষণের ক্ষেত্রে দ্য গ্রেট লন্ডন স্মোক তৈরি হয়েছিল 1953-তে। আমাদের এইখানে এখন কুয়াশা এবং ধোঁয়া মিলে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। সো একটা ঝুঁকির রিস্ক থেকে যাচ্ছে। অর্থনীতির চাকা বেগবান করতে মূল্যস্ফীতির হ্রাস টানার পাশাপাশি চিহ্নিত সমস্যা নিরসনে সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ারও তাগিদ দিয়েছেন তারা। এটাকে আমাদের জাতীয় পর্যায়ে গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই রিপোর্টের অনেক কিছু অলরেডি হয়ে গেছে এবং বাকিগুলোর পাইপলাইনের ভিতরে আছে। সব দিক থেকে মিলে এগুলোতেই আমাদের এখন দৃষ্টি দিতে হবে এবং নীতি নির্ধারকদেরকে সামষ্টিক অর্থনৈতিক
যে স্থিতিশীলতা সেইটাই আমাদেরকে প্রথমে আনতে হবে এবং সেখানে মূল্যস্ফীতি কমানো, ব্যবসা পরিবেশ সেখানে এখনো অনিশ্চয়তা কিছু রয়ে গেছে, সেটা কমানো, এই জায়গাগুলোতে এখন হাত দিতে হবে। জলবায়ুর ঝুঁকি প্রশমনের সক্ষমতা বাড়াতে ঋণের বদলে এককালীন সহায়তার দিকেই নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যেদিন সাধারণ মানুষ ভোট দিতে পারবে সেদিন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান বলেও জানান তিনি। এদিকে কেউ যাতে নিবন্ধন থেকে বাদ না পড়ে সেজন্য তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে যত্ন সহকারে তথ্য নেওয়ার নির্দেশ দেন অন্য কমিশনাররা। রিপোর্ট SM ফয়েজের। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। তা চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে। এটা আমার জন্য আসলে অনেক গর্বের বিষয় যে আমি দেশের নাগরিক হচ্ছি। কথায় বলতে গেলে 2025 সালে যে হালনাগাদ, সেই হালনাগাদের প্রথম ভোটার আমি। ভবিষ্যতে আমরা ভোট দিব নতুনভাবে, নতুন ভোটার যেহেতু। ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার আশ্বাস দেন CEC। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নামছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একা পক্ষে এটা সম্ভব না। AM নাসির উদ্দিন বলেন, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। সবশেষ হালনাগাদ কার্যক্রমে নারী ভোটারদের সংখ্যা আশঙ্কাজনক কম হওয়ায় এবার তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। হুঁশিয়ার করেন 2 জায়গায় ভোটার না হতে। প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজের নাগরিকেরা যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে। একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই দাব, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। আমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করব। যিনি সুপারভাইজার আসেন সঠিকভাবে সুপারভাইজ করবেন, যিনি রেজিস্ট্রেশন অফিসার আছেন তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন। শতভাগ নির্ভুল করতে হবে, এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। তার মধ্যে আমি একজন, আমরা 4 জন কমিশনারের মধ্যে আমরা 3 জন কিন্তু ভুক্তভোগী। যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অপসারিত হবে। ভোটার তালিকা হালনাগাদে সব ধরনের সহযোগিতার কথা জানান সংশ্লিষ্টরা। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে। এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই 193 জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
27, 28 ও 29 জানুয়ারি। এই 3 দিন কোটায় উত্তীর্ণরা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কিনা তা যাচাই বাছাই করা হবে। সন্তান ছাড়া যদি অন্য কেউ লিস্টে থাকে তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগ নেই। রবিবার 2024-2025 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5,372 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় 193 জন রয়েছেন। কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন যুক্তি দিয়ে সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত ফলকে বৈষম্যমূলক দাবি করে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। এর আগে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ সব ধরনের কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজকের মধ্যে বাতিল করে নতুন ফলাফল প্রকাশেরও দাবি তাদের, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24-এর সেই স্লোগান 25-এ এসে আবারও দিচ্ছে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে করা আন্দোলনে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে এবার প্রশ্ন তোলেন তারা। 24-এর কোটা আন্দোলন থেকে শুরু করে এই সরকার পতন হয়েছিল, তাহলে সেইখানে এখনো কিভাবে এই কোটাগুলো বহাল থাকে? আবু সাঈদের মৃত্যুর দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই প্রশ্নে কিভাবে এখনো কোটার সুযোগ নিয়ে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা সিট দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। ভর্তি পরীক্ষায় সব ধরনের কোটা বাতিলের দাবি তাদের। ভবিষ্যতে সকল প্রকার কোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের যথাযথ সংস্কার করতে হবে। প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলও বাতিলের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আবারও কোটা প্রথার কারণে অসংখ্য যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য শিক্ষার্থী পাস মার্কের আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। মেডিকেলে কাট মার্ক যেখানে 84 পয়েন্ট সামথিং, সেখানে 71 থেকে 72 পে কিভাবে একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স পায়, এটা আমার মাথায় ঢোকে না। ফ্রিডম ফাইটার কোটা তো সেটা তো অন্য বিষয়, কিন্তু তাই বলে 71 থেকে 72 চান্স কেন? 41 থেকে 42 মার্কস পেয়ে কেমনে ফরিদপুর মেডিকেলে চান্স পায়, আপনারা আমাকে বুঝান। দাবি না মানলে খুব শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আজকে আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন, যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং ভর্তি পরীক্ষার পর উত্তরপত্র সহ ফলাফল প্রকাশের দাবিও করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশের এক সহকারী কমিশনার ও 2 কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদনের শুনানি শেষে রায়ের তারিখ দেওয়া হয়েছে বুধবার। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এই প্রশ্নে সোমবার উত্তপ্ত ট্রাইব্যুনাল। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি প্রসিকিউশন সবসময় এখানে বক্তব্য দেন। ওনার প্রথম বক্তব্য বিভিন্ন রকমের বক্তব্য আছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনের শুনানি শেষে বুধবার রায়ের তারিখ দেয় আদালত। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে, কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, একদম ডিরেক্ট একটা পলিটিক্যাল। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। যেটা ছাত্রদের উপরে হয়েছে, জুলাই আগস্টে হয়েছে, একটা নির্ধারিত পদ্ধতিতে সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হয়েছে এটাকে নির্মূল করার জন্য, তাহলে সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে। এছাড়া 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় ছাত্র জনতার আন্দোলন দমনে পরিচালিত হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে কনস্টেবল হোসেন আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কোনাবাড়ির ঘটনায় আপনারা যে হৃদয় কথা জানেন, হৃদয়কে যেভাবে মারা হয়েছিল
একদম চারিদিক দিয়ে ঘেরাও করে বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল। সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকটা ছিল উত্তরার ঘটনায়। যাই হোক, আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এদিন ট্রাইব্যুনালে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা এক সাংবাদিককে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গ্যাসের সংকট দূর না করে দাম বৃদ্ধির উদ্যোগ দুরভিসন্ধিমূলক বলে মনে করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, আগের সরকারের মতো দেশবিরোধী আমদানি নির্ভরতার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, শিল্পে গ্যাস নেই, নতুন বিনিয়োগও নেই। দাম বাড়ানো হলে শিল্প উৎপাদনে ব্যয় বাড়বে এবং অসম প্রতিযোগিতা তৈরি হবে, ফলে মুখ থুবড়ে পড়বে শিল্প খাত। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে এলএনজি আমদানির অজুহাতে শিল্প খাতে গ্যাসের দাম 1.5 গুণ বাড়াতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। দাম বৃদ্ধির প্রস্তাবনা অনুযায়ী নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়বে 60 টাকার উপরে। অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করলে বাড়তি দাম প্রযোজ্য হবে পুরাতন শিল্পেও। একই সাথে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়লে খরচ আরও বাড়বে। আমাদের এই মুহূর্তে যদি বলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, শিল্পায়নের জন্য বা শিল্প ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এটা হচ্ছে গ্যাস সংকট। কোনোভাবেই কনভিন্স না, কোনোভাবেই বুঝতে পারছি না যে কেন 75 টাকা হবে। নতুন গ্যাস যারা নিবে তাদেরটা কেন 75 টাকা হবে। আর পুরনো, ওনারা এনশিওর করেছেন যে আমরা পুরনো কাস্টমার যারা আছে তারা আগের রেটেই পাবে। তাহলে কি হচ্ছে, মার্কেটে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে, একটা বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে নতুন করে ইনভেস্টমেন্ট এবং আমাদের যে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে এটাকে এনহ্যান্স করা, ক্যাপাসিটি বৃদ্ধিটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। সিস্টেম লসের নামে বিতরণ কোম্পানিগুলোর গ্যাস চুরি বন্ধ করা গেলে দাম বৃদ্ধির প্রয়োজন পড়বে না মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মপদ্ধতিরও। যেভাবে ব্যয় বৃদ্ধি করে রেখে গেছে, বাদবাকিটুকু মূল্যহার বৃদ্ধি করে সেটা সমন্বয় করে ভর্তুকি প্রত্যাহার করে মানুষের কাছ থেকে আরও 1.5 গুণ দাম বেশি নেওয়া, আরও 50% দাম বেশি বৃদ্ধি করা, এইভাবে দাম বাড়িয়ে এটাকে আমদানি বাজারে পরিণত করার সব ষোলকলা পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এইটা করার জন্য কি সরকার এসেছিল? এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুৎ খাতে এবং 2023 সালে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আজ রাতে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ব্যক্তিগত নানা কাণ্ড কীর্তিতে আলোচিত সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দীর্ঘ 4 বছর পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরছেন এই রিপাবলিকান নেতা। স্থানীয় সময় সোমবার দুপুর 12টা আর বাংলাদেশ সময় রাত 11টায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে। ট্রাম্পের শপথ অনুষ্ঠান কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। রবিবার ওয়াশিংটনে বিশাল সমাবেশে হাজির হন ট্রাম্প। তার বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল অভিবাসন সংকট, অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আমদানি শুল্ক বাড়ানো, ক্যাপিটাল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমা সহ একগুচ্ছ নির্বাহী আদেশে সইয়ের আগাম আভাস দিয়েছেন ট্রাম্প। এতে উৎসব আয়োজনের মাঝেই উৎকণ্ঠিত যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশ, ভারত ও মেক্সিকো সহ বিভিন্ন দেশের নাগরিকরা। ফিরতে পারে কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে বেগ পেতে হবে। বিশেষ করে রাশিয়া, চীন, ইরান আর মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, ট্রাম্পকেও সেভাবে এগুতে হতে পারে। শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী আজ। 1969 সালের এই দিনে ঐতিহাসিক 11 দফা আন্দোলনে হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ গেটে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে তার সহযোদ্ধারা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগের প্রাথমিক বিজয় অর্জিত হলেও অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করলেই শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। কিছু আত্মত্যাগ আন্দোলনের পথ সুগম করে, পথ দেখায় জনতার অভ্যুত্থানের। তেমনি এক বিপ্লবীর নাম শহীদ আসাদ। 1969-এর 20 জানুয়ারি তৎকালীন স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে
দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখা এক নাম। সে সময় ঐতিহাসিক 11 দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি, যার রক্তমাখা পথ মারিয়ে আসে 69-এর গণ-অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ। স্বাধীনতার স্বাদ পায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সোমবার সকাল থেকে শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। এক অর্থে আসাদের যে আত্মাহুতি সেটা সফল মানে সে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং এখানে একটা মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, চেতনা, যেটা হলো শোষণ মুক্তির চেতনা, মানুষের যে অধিকার প্রতিষ্ঠার চেতনা, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা আজও 53-54 বছরে স্বাধীন বাংলাদেশে হয় নাই। গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক, এটা আমাদের দাবি। আরেকটা দাবি হলো যে আসাদ কলেজ যেটা আছে সেই কলেজ থেকে আপাতত বিশ্ববিদ্যালয় না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের কলেজ করা হোক। হাসিনা ফ্যাসিবাদী, হাসিনার শক্তি বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে মানসিকতা, যে চেতনা, রাজনৈতিক চেতনা, তাদেরকে নিয়ে আমাদের আজকে এই বিপ্লবী সরকার গঠন করতে হবে। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে, জনগণের সরকার কায়েম হবে। মানুষের মৌলিক অধিকার পূরণে শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা জনতা। সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী এবং শহীদ আসাদ দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরের ধানুয়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি গণ অভ্যুত্থানে নিহত সকলের জন্য দোয়া করা হয়। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও আসাদের সহযোদ্ধারা বলেন, 69-এর অভ্যুত্থানে 1971 সালে বাংলাদেশ তৈরিতে যেমন ভূমিকা রেখেছিল, ঠিক তেমনিভাবে আসাদের আত্মত্যাগের স্পৃহা নিয়ে 24-এ এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। স্বৈরাচার আইয়ুব খান পতনে আসাদের ভূমিকা ও বিগত সময়ে জাতীয় পর্যায়ে আসাদের মূল্যায়ন নিয়ে নানা অভিপ্রায় ব্যক্ত করেন তারা। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আসাদের সহযোদ্ধা ও বিএনপি নেতা আবুল হারিস রিকাবদার কালামিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা সহ অন্যরা। যখনই মানুষ নির্যাতিত হয়, যখনই মানুষ বঞ্চিত হয়, যখনই মানুষ অধিকারের জন্য সংগ্রাম করতে যায়, তখন আসাদকে স্মরণ করে। রাইট, গণ অভ্যুত্থানের যে সূত্রপাত, যেটা হাতির দিয়া, সেটা না ঘটলে হয়তো আইয়ুব শাহের পতন আরও 10 বছর পিছিয়ে যেত। জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানও আমরা দীর্ঘ 16 বছরের আন্দোলনের যে ফসল, যে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে পতন হলো, যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের পিছনে কিন্তু না সেই তার অনুপ্রেরণা আমাদের কাজ করেছে। আসাদ অবহেলিত ছিল স্বৈরাচারী আওয়ামী লীগের সময়, তাছাড়া এই আসাদ কখনোই অবহেলিত না বাংলাদেশের মানুষের কাছে। স্বৈরাচারী আওয়ামী সরকার, তারা তো গণতন্ত্র বিশ্বাস করতো না। এই কারণেই কিন্তু শহীদ আসাদকে তারা যদি হাইলাইট করে নিয়ে আসে, তাদের অপমাননা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। একই সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর আগে জেলার মোহাম্মদপুরের গাংনীতে ফার্স্ট চয়েস মডার্ন স্কুল, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ওই প্রতিষ্ঠানের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় যেতে পেরেছেন। এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ওনার চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসে আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারে। আর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, এই গণহত্যাকারীকে যাতে আমরা বাংলাদেশের মাটিতে এনে তার বিচার। আয় বহির্ভূত সম্পদের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার, স্ত্রী মেহেরুন্নেসা ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, মোট ৭২,৮,১৩,৬৫৩ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কুমিল্লার সাবেক এমপি বাহার, তার স্ত্রী ও মেয়ে তাহসিনা বাহারকে এসব মামলায় অভিযুক্ত করা হয়েছে। বাহারের বিরুদ্ধে ৬৭,৪৩,৮৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। মেয়ে তাহসিনা বাহারের ৩,৪,৫০,৭৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। আর বাহারের স্ত্রী মেহেরুন্নেসা গৃহিণী হওয়া সত্ত্বেও তাকে ব্যবসায়ী দেখিয়ে স্বামীর অবৈধ সম্পদ বৈধ করেছেন বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য কুমিল্লা ৬ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭,৪৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন। তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন, ৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন অভিযোগ করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি। এ অবস্থা এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকের পাশে থাকবে জামায়াত। গণমাধ্যম কর্মীরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। প্রতিবেদনে সাংবাদিকের ব্যক্তিগত মত প্রকাশ পাবে না বলেও শফিকুর রহমান আশা প্রকাশ করেন। জাতির বিবেক হিসেবে যদি সাংবাদিকরা ভূমিকা পালন করতেন তাহলে ফ্যাসিবাদী সরকার জাতির উপর চেপে বসতে পারতেন না বলেও অভিযোগ জামাত আমিরের। একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি, কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে না। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাজোয়া কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বগুড়া সেনানিবাসে সাজোয়া কোরের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান সাজোয়া কোরের ইউনিট সমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালক সহ সকল সাজোয়া ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে আজও দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির একাংশ। শহরের গেটপাড়ার জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। হবিগঞ্জে জেলা তাঁতি দলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপতিত্বে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রাজশাহী। সাতক্ষীরার তালায় স্থানীয় একটি বিদ্যালয় মাঠে আলোচনা সভা করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশে প্রথম হয়েছে খুলনার ছেলে সুশোভন বাছার।
সকল পাবলিক পরীক্ষাতেই সাফল্য দেখিয়েছে বয়রা মডেল স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী। বাবা মার একমাত্র সন্তান সুশোভনের স্বপ্ন একজন নিউরো সার্জন হওয়ার। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। ছোটবেলা থেকেই ডাক্তারদের সুপার হিরো মনে হতো সুশোভন বাছারের। সেই থেকে নিজে সুপার হিরো হওয়ার স্বপ্ন বোনা শুরু। জয় করতে চলেছে সে স্বপ্ন। শান্ত স্বভাবের এই স্বপ্নজয়ী কখনো গভীর রাত জেগে পড়াশোনা করেনি। শিক্ষক ছাড়া নিজে নিজে পড়েই ইন্টারমিডিয়েট পর্যন্ত সাফল্য দেখিয়েছে। শিক্ষক বাবা সুভাষ চন্দ্র বাছার ও গৃহিণী বন্দনা সেনের অনেক গর্ব এ সন্তানকে নিয়ে। সারা বাংলাদেশে মেধায় প্রথম হবে, এটা আসলে আমরা অত্যাধিক গর্বিত তার এই ফলাফলের জন্য। এ পর্যন্ত যতগুলো পাবলিক পরীক্ষা আছে সব পিএসসি, জিএসসি এবং এসএসসি এবং এইচএসসি সবগুলোতেই সে বৃত্তিপ্রাপ্ত। এবং এইচএসসি যেটা উচ্চ মাধ্যমিক, সেটা হচ্ছে বয়রা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে, সেখানে সে গোল্ডেন প্লাস পেয়ে এবং 96% নাম্বার পেয়ে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সেখানেও সে বৃত্তিপ্রাপ্ত আর কি। আমার ছেলে এই পর্যন্ত পড়ে আসছে কোনো টিচার ছাড়া। এটা অনেকে বিশ্বাস করে না যে এত মানে কঠিন কেমিস্ট্রি তার টিচার ছাড়া কি করে সম্ভব। ওর একটা ছিল কি, ও কয়েকটা রাইটারের বই পড়তো, মানে বই প্রচুর পড়েছে। পড়াশোনায় লেগে থাকার ইচ্ছাই দেশ সেরা করেছে সুশোভনকে। ওর সব থেকে বড় জিনিস ও লেগে থাকতে পারে, মানে একটা জিনিসের সাথেও লেগে থাকতে পারে। এবং আমরা আমাদের প্রতিষ্ঠান উন্মেষের পক্ষ থেকে সবসময় ওকে চেষ্টা করছি ও যাতে ভালো একটা গাইডলাইন নিয়ে ভালো একটা রেজাল্ট করে। তো সেই জিনিসটা ওর জন্য আমরা সবসময় চেষ্টা করছি। বড় হয়ে নিউরো সায়েন্সে অবদান রাখতে চায় সুশোভন। আমি ডাক্তারদের একটু অন্যরকম কিছু মনে করতাম, যে এরকম সাদা অ্যাপ্রন পরে তারপরে মানুষদের এরকম রোগাক্রান্ত মানুষ, তারপরে মৃতপ্রায় তাদেরকে বাঁচিয়ে আনা, মানে অনেকটা হিরো যাদের বলা যায় আর কি, বাস্তবিক হিরো। তো সেই হিসাবে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এরকম নিজেকে এইভাবে মানে ডাক্তার হিসেবে আর কি আমি দেখতে চাইছিলাম। সেই ছোট থেকেই আর কি আমার ইচ্ছা বলা যায়। বিকালে অল্প সময় খেলাধুলা করতাম। আসলে মানুষ তো সবসময় পড়তে পারে না, স্টুডেন্টরা সবসময় পড়তে পারে না, অন্য কিছু অনেক কিছু করা লাগে, গান শোনা, তারপরে টিভি দেখা, খেলাধুলা করা। হ্যাঁ, আমি সবই করছি, সবই আমি পরিমিত হারে করছি। মেডিকেল ভর্তিতে দেশসেরা সুশোভনের নেশা বিজ্ঞান বিষয়ক বই পড়া। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিপিএল টি20 চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়ে 9 ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটাল। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 196 রান করে ঢাকা, জবাবে 7 উইকেটে 190 রানে থামে সিলেটের ইনিংস। 7 দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শেষ 2 দলের লড়াই। সেখানে সিলেটকে বড় টার্গেট দিতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। দলের ইনিংসে ওপেন করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তানজিদ 16 বলে 22 করে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন লিটন দাস। দলের নামিবিয়ান ক্রিকেটার জেন পিয়ারে কোটসকে 9 ও মোসাদ্দেক সৈকত 4 করে আউট হলে হোঁচট খায় ঢাকা। তবে সাব্বির রহমানের 24, লিটন দাসের 48 বলে 4 ছক্কায় 70 এবং অধিনায়ক থিসেরা পেরেরার 17 বলে 37 রানের ঝড়ে, বিশেষ করে লিটন ও থিসেরার 27 বলে 81 রানের তাণ্ডবে সিলেটকে 197 রানের টার্গেট দেয় ঢাকা। জবাব দিতে নেমে জর্জ মুন্সে 3 রানে মোসাদ্দেকের বোলিংয়ে বোল্ড হলে বড় ধাক্কা খায় সিলেট। এরপর জাকির হাসান 8 করে মোস্তাফিজের শিকার হলেও রনি তালুকদার ও অ্যারন জোন্সের ব্যাটিংয়ে টার্গেটে পেছনে ভালোই ছুটছিল সিলেট, কিন্তু রনি 68 ও জোন্স 36 করে আউট হলে আবারও হোঁচট খায় সিলেট। জয়ের জন্য শেষ 10 বলে 32 এবং শেষ ওভারে প্রয়োজন ছিল 17 রান, কিন্তু জাকের আলী 13 বলে 28, অধিনায়ক আরিফুল হক 13 বলে 29 রানে আউট হলে 8 ম্যাচের ষষ্ঠ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেটকে। টি20-র আরও খবর। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে 100তম উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এই কৃতিত্ব দেখান মিস্টার ফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি20-তে এর আগে 100তম উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। চতুর্থ বোলার হিসেবে এই ক্লাবের সদস্য হলেন মুস্তাফিজ। বিপিএলে 78 ম্যাচে 99 উইকেট নিয়ে এই ম্যাচ খেলতে নামেন মুস্তাফিজ। চট্টগ্রামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 4 ওভারে 46 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন কাটার মাস্টার। ম্যাচে ব্যয়বহুল বোলার হলেও 2 উইকেটের প্রথমটিতে জাকির হাসানকে মোসাদ্দেকের হাতে ক্যাচ বানিয়ে এই মাইল ফলক স্পর্শ করেন দ্য ফিজ। এরপর শেষ ওভারে সিলেট অধিনায়ক আরিফুল হককে কট অ্যান্ড বোল্ড করে মূল্যবান উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন। যদিও ওই ওভারে
10 রান দিয়েছেন মুস্তাফিজ। বিপিএলে 113 ম্যাচে 149 উইকেট নিয়ে সবার উপরে আছেন সাকিব। 86 ম্যাচে 120 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তাসকিনের। 89 ম্যাচে 110 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রুবেল হোসেন। 79 ম্যাচে 101 উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুস্তাফিজ। রাজনৈতিক পট পরিবর্তনে এবার না খেললেও 110 ম্যাচে 98 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের শিকার তালিকায় পঞ্চম স্থানে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতা বদলের আহ্বান। সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে, জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। নিবন্ধন থেকে কেউ যেন বাদ না পড়ে, নির্দেশ কমিশনারদের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেলে কোটায় পাশ করা 193 জনের ফলাফল স্থগিত। যাচাই বাছাইয়ের জন্য কালকের মধ্যে সনদ জমা দেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে রাতে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ফিরছেন হোয়াইট হাউসে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।